4 দিনের সফরে আজ 3 যাবেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ নিয়ে আলোচনার সম্ভাবনা। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ 90%। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট। বছরের পর বছর কেটে গেলেও নিষ্পত্তি হয় না দুর্নীতির মামলা। ফাঁক গলে বেরিয়ে যায় অপরাধীরা। ধীরগতির জন্য দুদককে দুষছেন বিশেষজ্ঞরা। এবং ফ্রান্সে উগ্র ডানপন্থীদের থামালো বাম জোট। দ্বিতীয় দফার নির্বাচনে এগিয়ে নিউ ফ্রন্ট পপুলার। সমর্থকদের উচ্ছ্বাস, ঝুলন্ত পার্লামেন্টের আভাস। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। প্রধানমন্ত্রীর চীন সফরে আলোচনা হতে পারে বাংলাদেশ রেলওয়ের কয়েকটি মেগা প্রকল্প নিয়ে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন আলোচনায় থাকতে পারে ফরিদপুরের ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প। রেল সচিব বলছেন প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছে তারা। লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। স্বপ্ন সেতু পদ্মা দিয়ে রেল যোগাযোগ শুরুর পর এবার দক্ষিণাঞ্চলের জন্য এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ফরিদপুরের ভাঙ্গা থেকে সাগরকন্যা কুয়াকাটা পর্যন্ত ট্রেনে চড়ে পাড়ি দেয়ার স্বপ্ন এবার। কয়েক বছর আগে শেষ হয়েছে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই। নির্মাণ করা হবে 244 কিলোমিটার অত্যাধুনিক ব্রডগেজ রেল লাইন, 17 কিলোমিটার ভায়া ডাক্তার, 46টি বড় রেল সেতু। এই মেগা প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 50,000 কোটি টাকা। রেল সচিব বলছেন বিভিন্ন দেশ এ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি আর্থিক সংকুলান। গ্লোবাল ইনভেস্টার্স অনেকে আমাদের কাছে আসছে, আমাদের কাছে তথ্য নিচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, কিন্তু এরকম কনক্রিট আমরা কোনো প্রপোজাল পাইনি কোনো জায়গা থেকে যে আমরা এটা করতে চাই এই ব্যাপার। তবে এই মেগা প্রকল্প এবার স্থান পেতে পারে প্রধানমন্ত্রীর চীন সফরের আলোচ্য সূচিতে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর রেল সচিব বলছেন প্রকল্পটির অর্থ চীন থেকে সংগ্রহের প্রস্তাব দিয়েছেন তারা। বড় প্রজেক্ট যেটা নিয়ে এইবারে আলোচনা হতে পারে সেটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রেলের বিস্তার। ভাঙ্গা থেকে বরিশাল ভোলা হয়ে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার ব্যবস্থা চিন্তা করা হচ্ছে। আমাদের কিছু আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, ফান্ড হান্টিং বলি আর কি। আমরা কিছু বড় বড় প্রজেক্ট যেগুলো আছে আপকামিং সেখানে আমরা পাঠিয়েছি, যেমন ভাঙা পায়রা এরকম, এটা একটা অন্যতম যে এই ফান্ড যদি ওখান থেকে পাওয়া যায়, কারণ এটা আমাদের এরপরে প্রায়োরিটি প্রজেক্ট, আমরা এটা করতে যাচ্ছি। শুধু এই প্রকল্পেই নয়, আরও 4টি মেগা রেল প্রকল্পে সহায়তা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে এই সফরেই। লাভজনক প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দিয়ে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন সঠিক সম্ভাব্যতা নিরূপণ করতে না পারলে লোকসান বাড়বে রেলের। সম্ভাব্যতা যাচাই এটা সঠিকভাবে হতে হবে, কারণ ঋণ নিচ্ছে, এই ঋণ কিন্তু আমাদের সুদে আসলে ফেরত দিতে হবে। সেক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের ভিতর দিয়ে যে আমাদের অর্থনৈতিক এবং আর্থসামাজিক যে উন্নয়নের কথা আমরা বলি, বাণিজ্যিক যে রিটার্নের কথা বলি, এটা যদি দ্রুততার সাথে না পাওয়া যায় তাহলে এই বিনিয়োগের ফলে কিন্তু আমরা একটা চাপে পড়ার এখানে শঙ্কা থেকে যায়। প্রধানমন্ত্রীর চীন সফরে সড়ক, অবকাঠামো, স্বাস্থ্য খাত সহ 20টি সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 90% কাজ শেষ। বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুত পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগস্টে পরীক্ষামূলকভাবে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 660 মেগাওয়াট বিদ্যুৎ। আর ডিসেম্বরে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে বাকি 660 মেগাওয়াট। এ লক্ষ্যে চলছে শেষ পর্যায়ের কাজ। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করায় পরিবেশের উপরেও তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সুজন দামের ছবি ও মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। করোনাসহ নানা প্রতিকূলতা কাটিয়ে শেষ হয়েছে জেটি নির্মাণ, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোল্ড স্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড ও জেনারেটর বসানোর কাজ। দ্রুতগতিতে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও রঙের কাজ। প্রায় 1,500 চাইনিজ ও 4,500 বাঙালি মিলে চলছে বিশাল কর্মযজ্ঞ। ইতিমধ্যে বয়লারের ফায়ারিংও করা হয়েছে। উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। চলতি মাসে ব্যাকফিট পাওয়ার পেলে আগস্ট মাসের শুরুর দিকে প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে উৎপাদনে যাওয়ার আশা। সবকিছু ইনস্টলেশন শেষ প্রথম ইউনিটের। এখান থেকে যে বিদ্যুৎটা উৎপাদন হবে সেটা আমাদের
400 কেভি জিআইএস সিস্টেমের মাধ্যমে ট্রান্সমিট হবে। আমরা সলিড কয়লাটা ইউজ করি না, আমরা এটাকে হচ্ছে পাউডারের মতো করে দেন হচ্ছে আমরা এটাকে বার্নারে দেই যাতে যেন প্রপার বার্নিংটা হয় এবং কম কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড প্রডিউস করে। এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে নিজস্ব অর্থায়নে 20 কিলোমিটার সঞ্চালন লাইন, 400 কেবি ডাবল সার্কিট সঞ্চালন ও পার্শ্ববর্তী আমতলী উপজেলায় একটি সুইচিং স্টেশন তৈরি করা হয়েছে। এই সুইচিং স্টেশনের কাজও 92 ভাগ শেষ। ইন্দোনেশিয়া থেকে যে কয়লা আসবে তার জন্য একটি অত্যাধুনিক জেটিও নির্মাণ করা হয়েছে। কয়লা আনলোডের জন্য আমরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি জেটি নির্মাণ কাজ প্রায় সম্পন্ন করে ফেলেছি। সেই জেটিতে আমাদের ইন্দোনেশিয়া থেকে সরাসরি যে মাদার ভেসেল 60,000 মেট্রিক টনের মাদার ভেসেল আমাদের জেটিতে সরাসরি ভিড়বে। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি, তুলনামূলক কম কয়লা পুড়িয়ে অধিক বিদ্যুৎ উৎপাদন সহ ক্ষতিকর পদার্থ ও গ্যাস পরিশোধন করে বায়ুমণ্ডলে ছাড়া হবে। ফলে এই কেন্দ্রটি হবে পরিবেশ বান্ধব। আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজির পাই টাইপ বয়লার, এটি অল্প কয়লা পুড়িয়ে অধিক পরিমাণে হিট জেনারেট করে, যেটা দিয়ে আমরা খুবই ইফিশিয়েন্টলি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আগস্ট মাসে প্রথম ইউনিট থেকে 660 মেগাওয়াট ও ডিসেম্বরের দ্বিতীয় ইউনিট থেকে আরও 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। আমরা মনে করছি আমাদের বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে তাতে দেশের প্রায় 10% বিদ্যুৎ ঘাটতি পূরণ হবে বলে আশা রাখি। চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে 2019 সালের 31 আগস্ট। এটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 27,000 কোটি টাকা। সময় সংবাদ, পটুয়াখালী। বৈদেশিক মুদ্রা সংকট পূরণে যখন ঋণের পরিমাণ বাড়ছে দাতা গোষ্ঠীর কাছে, তখন বন্ডের মাধ্যমে দেশের রেমিটেন্স বৃদ্ধির সুযোগ সীমাবদ্ধ করে রেখেছে অর্থ মন্ত্রণালয়। আগে 8 কোটি টাকা মূল্যের বন্ড কেনার সুযোগ থাকলেও এখন তা কমিয়ে পরিমাণ নির্ধারণ করা হয়েছে 1 কোটিতে। এতে অতিরিক্ত ডলার ফেরত নিয়ে যাচ্ছেন অনেকে, যার প্রভাব পড়ছে রিজার্ভে। ব্যাংকাররা বলছেন নানা শর্তের কারণে কমছে প্রবাসীদের ডলারে বিনিয়োগ। এর পুরো দায় অর্থ মন্ত্রণালয়ের কাঁধে চাপালো বাংলাদেশ ব্যাংক। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। এনআইডি কার্ড নাই, তা সেই ক্ষেত্রে ওই জন্য বন্ডটা কিনতে পারেন না। রেমিটেন্স দিয়ে বন্ড কেনায় নেই প্রণোদনার সুবিধা। বেশি রেমিটেন্স পাঠিয়েও বন্ডে বিনিয়োগের সুযোগ নেই 1 কোটি টাকার বেশি, যা আগে ছিল সর্বোচ্চ 8 কোটি টাকা। সঞ্চয়পত্র থাকলে বাদ যাবে 1 কোটির হিসেব থেকে। তুলে দেওয়া হয়েছে সিআইপি সম্মাননাও। প্রশ্ন হলো, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কম থাকায় যেখানে শত শত কোটি ডলারের ঋণে জর্জরিত হচ্ছে দেশ, তখন অবাধ ডলার প্রবাহে প্রবাসীদের সুবিধা বাড়ানোয় আছে যৌক্তিকতা। কিন্তু কেউ রেমিটেন্স দিয়ে বন্ড কিনলে দেওয়া হয়েছে নানা শর্ত। এতে কতটা স্বাস্থ্যকর হচ্ছে রিজার্ভ ও অর্থনীতি? ব্যাংকাররা বলছেন প্রবাসীদের বিনিয়োগের অন্যতম আকর্ষণ ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড। কিন্তু এনআইডি থাকা, সীমা বেঁধে দেয়া, নবায়ন করতে না পারা সহ নানা জটিলতায় বিমুখ হচ্ছেন অনেকে। আনলিমিটেড থাকলে বাড়তো, কিন্তু এখনটা আমাদের রিপেটিশন বেশি হচ্ছে। এখানে অনেকগুলা আছে, ধরেন আমাদের যে ডলারগুলো ছিল সেই ক্ষেত্রে যারা আগে আনলিমিটেড বন্ড করেছেন, সেই আনলিমিটেড বন্ডের টাকাটা এখন ওনারা এনকেশমেন্ট করে বিদেশে নিয়ে যাচ্ছেন। অর্থনীতিবিদরা মনে করেন দূরদর্শিতার অভাব রয়েছে নীতি নির্ধারকদের। প্রবাসীদের আকৃষ্ট করতে দিতে হবে উচ্চ মুনাফা। এখানে দুটো কাজ করতে হবে। একটা হলো যে এখানে মুনাফার হারটা বাড়াতে হবে এবং এই জটিলতাগুলো কমাতে হবে, এবং একই সঙ্গে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগকারীরা যেন ওই বন্ডে যতটুকু করছেন ততটুকুই যেন থাকে। মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে এই ডলারের প্রভাবটা বাড়ানো। ডলারের মজুদ বাড়াতে বাংলাদেশ ব্যাংক নানা উদ্যোগের কথা জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, প্রবাসীদের সঞ্চয় বন্ডের নীতি পরিবর্তনের দায় অর্থ মন্ত্রণালয়ের। সরকারি আভ্যন্তরীণ সম্পদ বিভাগ যারা আছেন তারাই এটার পলিসিটা তৈরি করেন। সেই পলিসি অনুযায়ী তারা যে স্কিমটা দেন আমরা সেটাকে কমপ্লাই করি। বর্তমানে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ডে সর্বোচ্চ 12%, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ডে প্রবাসীরা পাচ্ছেন সর্বোচ্চ 6 ও 7.5% মুনাফা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশের তরুণ দক্ষ কর্মীদের কর্মসংস্থানের জন্য সম্ভাবনার দুয়ার খুলেছে দক্ষিণ কোরিয়া। চলতি বছর 11,500 কর্মীর চাহিদা তৈরি হয়েছে এশিয়ার উন্নত দেশটিতে। সরকারিভাবে বয়েসেলের মাধ্যমে মাসিক 1,70,000 থেকে 80,000 টাকা বেতনের চাকরির সুযোগ পাবেন
কোরিয়া ভাষা ও কারিগর শিক্ষায় দক্ষ এইচএসসি পাস তরুণরা। দক্ষ কর্মী তৈরিতে বাংলাদেশকে $10 মিলিয়ন আর্থিক অনুদানও দেবে কোরিয়া সরকার। দক্ষিণ কোরিয়া পিচ সাগর পাড়ের উত্তর পূর্ব এশিয়ার উন্নত দেশ। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় 2008 সাল থেকে কোরিয়ান ভাষা জানা ও কারিগরি প্রশিক্ষণ নেওয়া বাংলাদেশি তরুণ তরুণীদের দক্ষ কর্মী হিসেবে দেশটির শ্রমবাজারে যাত্রা শুরু হয়। নিরাপদ কর্মপরিবেশ আর উচ্চ বেতন সহ বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বর্তমানে বাংলাদেশি তরুণদের মধ্যে দক্ষিণ কোরিয়ার অভিবাসন চাহিদার শীর্ষে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের তথ্য বলছে, চলতি বছর উৎপাদন, জাহাজ শিল্প, নির্মাণ ও মৎস্য শিল্প সহ বিভিন্ন খাতে 11,500 বাংলাদেশি কর্মী নেবে দক্ষিণ কোরিয়া। মাসিক বেতন 1,70,000 থেকে 80,000 টাকা। 6 মাসের ভাষা প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, বোয়েসেলের নির্ধারিত ফি ও বিমান ভাড়া সহ অভিবাসন খরচ পড়বে জনপ্রতি 2,20,000 থেকে 30,000 টাকা। ভাষা শিক্ষা পরীক্ষা দিয়েই নির্বাচিত হয়েছে। পরবর্তীতে কোরিয়া থেকে আমাদের হচ্ছে যে ওয়ার্ক পারমিট আসে। 2,30,000 টাকা টোটাল লাগবে আর কি, জামানত 1 লাখ সহ। ওভারঅল গড়ে 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ হতে পারে। শ্রমযুক্তির ভিতরে আমার মালিক উল্লেখ করে দিয়েছে 1,70,000-75,000 মধ্যে। শুধুমাত্র কর্মী নিয়োগই নয়, বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও দক্ষ কর্মী তৈরিতে $10 মিলিয়ন আর্থিক অনুদান দেবার প্রস্তাবও দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তারা চিটাগাঙ্গে একটি আমাদের টেকনিক্যাল সেন্টার ডেভেলপ করবে এবং সেখানে তাদের কারিকুলাম মোতাবেক লেসন দিবে, ট্রেনিং দিবে। $10 মিলিয়ন তারা বিনিয়োগ করবে। তবে বিপুল চাহিদা থাকলেও অজ্ঞাত কারণে কখনোই দক্ষিণ কোরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠাতে পারছে না প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ জনশক্তি রফতানি ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরো বিএবিটির তথ্য অনুযায়ী 2013 সালে 10,000 কর্মী পাঠানোর কোটা পেলেও নভেম্বর পর্যন্ত মাত্র 4,540 জন কর্মী পাঠানো হয়। নষ্ট হয় 5,460 জনের কোটা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর কেটে যায়, নিষ্পত্তি হয় না দুর্নীতির মামলা। বিচারের ধীর গতিতে ফাঁক গলে বেরিয়ে যায় দুর্নীতিবাজরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ দায় এড়াতে পারে না দুদক। সংস্থাটির আইনজীবী বলছেন, জনবল সংকটে মামলা নিষ্পত্তিতে ধীর গতির মূল কারণ। বর্তমানে দেশের আদালতে 7,000-এরও বেশি দুর্নীতির মামলা বিচারাধীন রয়েছে। মাইনুল হাসানের রিপোর্ট। কাগজে কলমে আইনের দিক থেকে দুর্নীতির বিরুদ্ধে বিশ্বের অন্যতম ক্ষমতাধর কমিশন দুর্নীতি দমন কমিশন। তবে সেই ক্ষমতার কতখানি কাজে লাগাচ্ছে সংস্থাটি? মাঝে মধ্যেই রাঘব বোয়ালদের বিরুদ্ধে অনুসন্ধান কিংবা মামলায় আলোচনা এলেও সেই মামলার বেশিরভাগই বছরের পর বছর ধরে পড়ে আছে বিচারাধীন কিংবা তদন্ত পর্যায়ে। দুদকের তথ্য মতে দেশের বিভিন্ন আদালতে 7,000-এরও বেশি মামলা বিচারাধীন। এর মধ্যে সর্বোচ্চ আদালতে বিচারাধীন 4,104টি মামলা। ঢাকার আদালতে 894টি এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় আদালতে ঝুলছে 2,110টি মামলা। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে মাত্র 20টি মামলা। এতে 56 জনের সাজা ও খালাস পেয়েছেন 32 জন। অন্যদিকে হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে 206টি মামলা। এ সময়ে আপিল বিভাগে 19 এবং হাইকোর্ট বিভাগে 426টি মামলা বিচার কার্যক্রম স্থগিত রয়েছে। এর বাইরে 2004 সালে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর করা 354 মামলার মধ্যে চলমান 176টি ও উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে 178টি মামলা। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার আইনজীবী ও বিশ্লেষকরা বলছেন, বিচার কাজে ধীরগতি ও দীর্ঘসূত্রিতায় দুর্নীতিবাজরা আরও বেশি সুযোগ নিচ্ছে। তারা বলছেন, মামলার নিষ্পত্তিতে ধীরগতির দায় দুদকের। দুদক আইন 2004 সালে হওয়ার পরে আজ 2024 সাল দুদক তার একটি স্থায়ী প্রসিকিউশন ব্যবস্থা তৈরি করতে পারেনি। এইখানেও দুদক চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। বড় বড় দুর্নীতিবাজরা এয়ারপোর্ট থেকে চলে যায় কিভাবে? এর কৈফিয়তটা কে দেবে? দুদকেরই দিতে হবে, কারণ ইনভেস্টিগেশনেরও রাইট তার আছে, ওয়ারেন্ট ইস্যু করারও রাইট তার আছে। দুদক যদি সোজা হয়ে না দাঁড়ায়,
এই দুর্নীতি থাকবে। এক একটা কেসের নেচার। দুদকের আইনজীবী বলছেন লোকবল সংকটের কারণেই এই ধীরগতি, তবে এসব মামলা নিষ্পত্তিতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোনোটা মাঝপথে গিয়ে আটকে গিয়েছে, কোনোটা প্রয়োজনীয় সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। এই পর্যায়ে আইনজীবীর স্বল্পতা তো আছে, লজিস্টিক সাপোর্টের সমস্যা আছে, প্রয়োজনীয় লোকবলের অভাব আছে। দুর্নীতির মামলা শুনানির জন্য ঢাকায় বিচারিক আদালতে 13টি এবং উচ্চ আদালতে রয়েছে এখতিয়ারভুক্ত 10টি বেঞ্চ, যেখানে দুদকের পক্ষে মামলা লড়ছেন 36 জন আইনজীবী। তাদের মধ্যে বেশিরভাগই খণ্ডকালীন। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামে এখনও পানিবন্দী 8 উপজেলার 2 লাখের বেশি মানুষ। এদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও 1 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। এই মুহূর্তে কুড়িগ্রামে আছেন রিপোর্টার বাদশা সৈকত এবং গাইবান্ধার বালাসির হাটে আছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি শুরুতেই যাচ্ছি বাদশার কাছে। বাদশা, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম সদর উপজেলার যে মধ্য কুমোরপুর, সেই মধ্য কুমোরপুরের একটি সড়কে রয়েছি। এখানে একটি বাজার রয়েছে, মধ্য কুমোরপুর বাজার। আসলে সেই সড়কে এখন কিন্তু প্রায় হাঁটু পানি উঠে গেছে। এই পানি কিন্তু কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত যে ধরলা নদী, সেই ধরলা নদীর পানিতে কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এই পুরা অঞ্চল। যে বিষয়টি আমি জানিয়ে রাখি যে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্রের পানি কিন্তু বিপদসীমার 6টি পয়েন্ট দিয়ে অতিক্রম করছে। এর ফলে কিন্তু এই ধরলার অববাহিকার যে চরাঞ্চল এবং নিচু এলাকা রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। একইভাবে কিন্তু দুধকুমার এবং ব্রহ্মপুত্রের চরাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়ে পড়েছে। আমরা কয়েকদিন থেকে এই চরাঞ্চল সহ বন্যা কবলিত এলাকাগুলো ঘুরে দেখেছি যে আসলে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বন্যা কবলিত প্লাবিত এলাকাগুলোতে কিন্তু বিশুদ্ধ খাবার পানির যে তীব্র সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। আর যে খাবার, তার শুকনো খাবারের সংকট রয়েছে। যদিও জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হচ্ছে এবং ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে, কিন্তু অনেক এলাকা চরাঞ্চলের অনেক মানুষ কিন্তু জানিয়েছে যে তারা এখন পর্যন্ত ত্রাণ পাননি। অনেক চরাঞ্চলের মানুষ আবার জানিয়েছে যে তারা ত্রাণ পেয়েছেন একবার করে, কিন্তু যেটুকু পেয়েছে সেটুকু তাদের জন্য যে পর্যাপ্ত নয়। এরকম অবস্থা চলছে কুড়িগ্রামের যে বন্যা কবলিত এলাকাগুলোতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে নদ নদী রয়েছে, 4টি প্রধান নদ নদী, সেটি কিন্তু জালের মতো বিস্তার করে রয়েছে এবং এখন কিন্তু বৃষ্টি নেই কুড়িগ্রামে। তারপরও কিন্তু উজানের ঢলে সৃষ্টি হওয়া এই বন্যা আরও দীর্ঘস্থায়ী হবে এমনটি যে বন্যা পূর্বাভাস সেখান থেকে জানানো হয়েছে যে এখানকার বন্যা পরিস্থিতি আরও দীর্ঘ হতে পারে। সেক্ষেত্রে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরফের সাথে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তারা বন্যা মোকাবেলার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে এবং তারা যেটি জানিয়েছে যে বন্যা কবলিত এলাকায় যে মানুষজন রয়েছে, যারা পানিবন্দী মানুষ রয়েছে, বিশেষ করে শিশু, নারী, তাদের যে স্বাস্থ্য সেবার যে বিষয়টি সেটিও তিনি নিশ্চিত করার কথা জানিয়েছেন। যদিও চরাঞ্চলের মানুষজনকে কাছে আমরা জানতে চেয়েছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সেখানে কোনো মেডিকেল টিম এখন পর্যন্ত যায়নি। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা এই মুহূর্তে যাব একটু আমাদের পাশাপাশি যে গাইবান্ধা জেলা রয়েছে সেখানকার বন্যা পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী বিপ্লব ইসলামের কাছে। গাইবান্ধার বন্যা পরিস্থিতি কিন্তু আজকে যদি বলি যে কিছুটা উন্নতির পথে। আমরা দেখছি যে গতকাল থেকে কিন্তু গত 24 ঘন্টার ব্যবধানে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী কিন্তু 11 সেন্টিমিটার করে কমেছে। আজকেও কিন্তু ব্রহ্মপুত্র নদের পানি 66 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে এবং পাশাপাশি ঘাঘর নদীর পানি কিন্তু 26 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে বইছে। এই দুটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় কিন্তু গেল এক সপ্তাহের অধিক সময় ধরে গাইবান্ধা জেলার যে 28টি ইউনিয়ন, সরকারি তথ্য অনুযায়ী 28টি ইউনিয়ন কিন্তু ইউনিয়নের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এই সকল ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু তাদের বাড়িঘর পানির নিচে রয়েছে, যেটি এখনো বাড়ি থেকে পানি নামেনি। শুধুমাত্র নদী থেকে কিন্তু পানি কিছুটা কমা শুরু হয়েছে। এই সকল দুর্গত এলাকায় যেটি সবচেয়ে মারাত্মক দুর্ভোগ হয়েছে সেটি হচ্ছে যে দীর্ঘ সময় সেই বাড়িগুলো পানিবন্দী থাকায় সে সকল মানুষ কিন্তু শুকনো খাবার, তাদের যে একমাত্র সম্বল গরু, সেটির গোখাদ্য, পাশাপাশি শিশু
বাচ্চাদের শিশু খাদ্য নিয়ে কিন্তু তারা একটি বিপাকে পড়েছেন। পাশাপাশি বিশুদ্ধ পানির অভাবও কিন্তু সেই বন্যা দুর্গত এলাকাগুলোতে দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেগুলি খোঁজখবর নিয়ে ত্রাণ সহ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু দুর্গত এলাকার সংখ্যা বেশি হয়, কিন্তু আমরা দেখছি যে অধিকাংশ এলাকায় কিন্তু ত্রাণ, শিশু খাদ্য, গোখাদ্য কিংবা বিশুদ্ধ পানি সরবরাহের মতো কোনো ব্যবস্থা আমরা দেখছি না। বন্যাত্ম বা বন্যা কবলিত লোকজন যেটি অভিযোগ করছেন যে তাদের যে চরাঞ্চল থেকে কিংবা দুর্গত এলাকা থেকে তাদেরকে যে উদ্ধার তৎপরতা, তাদেরকে যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো তৎপরতা, এটিও কিন্তু সঠিকভাবে গাইবান্ধায় হচ্ছে না। পাশাপাশি যদি বলি যে এখনও কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, গাইবান্ধার ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর বেশ কয়েকটি বাঁধ কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেগুলি মেরামতের জন্য দাবি করছেন বন্যা কবলিত বা নদী পাড়ের মানুষজন। এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়, তার আগে যুক্ত ছিলাম কুড়িগ্রামে। জানছিলাম জেলা দুটির বন্যা পরিস্থিতির সবশেষ। নদীতে ডুবোচর, কমেছে গভীরতাও। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীর রূপালী ইলিশ দিন দিন হারিয়ে যাচ্ছে। যাও মিলছে তার আকার খুব ছোট। এতে জেলেরা হতাশায় পেশা নিয়ে পড়েছেন শঙ্কায়। আবহাওয়া পরিবর্তনজনিত সহ নানা কারণে নদী দুটিতে ইলিশের সংখ্যা কমে গেছে বলে মৎস্য বিভাগের দাবি। পলাশরায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ছোট বড় নিয়ে 12টি নদী থাকলেও সুগন্ধা আর বিষখালী ঝালকাঠি জেলার 4টি উপজেলাকে ঘিরে রেখেছে। এ দুটি নদীর পাড়েই বংশ পরম্পরায় ইলিশ শিকার করে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার জেলে। কিন্তু আগের মতো নদীতে ধরা পড়ছে না ইলিশ, যা পাওয়া যায় তাও আকারে ছোট। এতে জেলেদের ঘরে এখন হতাশা। ইলিশ মাছ মনে করেন দিকে তো এই মাছ চারি মাছেরই মাছ কম, মাছ নাই, এখন অনেক অভাবে আছি, কষ্টে আছি। আগে আমাদের ছোটবেলায় যা ইলিশ মাছ দেখতাম, বড় বড় ইলিশ, এখন আর ইলিশ দেখা যাচ্ছে না। মৎস্য বিভাগ বলছে বৈশ্বিক জলবায়ুর প্রভাবে নদী শুকিয়ে যাচ্ছে। অপরদিকে সেতু, বেড়িবাঁধ নির্মাণ ও চর দখল করে স্থাপনা গড়ে ওঠায় নদীতে পড়েছে ডুবোচর, কমেছে পানির উচ্চতা। এতে সমুদ্র থেকে ইলিশ নদীতে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। ডুবোচর বা অন্যান্য পানির প্রভাবও বেশি না থাকার কারণে এবং পানির উচ্চতা বা গভীরতা বেশি না থাকার কারণে ঝালকাঠিতে মাছের মাইগ্রেশন কম আছে। ঝালকাঠিতে 3,500 নিবন্ধিত জেলে রয়েছেন। সময় সংবাদ, ঝালকাঠি। বরিশাল লক্ষ্মীপাশা দুমকি মহাসড়কে গোমা সেতুর কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে 3 উপজেলার প্রায় 10 লাখ মানুষ। 2 বছরেও মধ্যবর্তী দুটি স্প্যান গার্ডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্টরা। এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় সহ নানা অনিয়ম করছে খেয়া ও ফেরির ইজারাদাররা। তবে আগামী বছরের শুরুতে সেতুটি উদ্বোধন হবে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। সুজয় দাসের তোলা ছবিতে অপূর্বপুর রিপোর্ট। বরিশাল নগরীতে আসা যাওয়ার জেলার 3টি উপজেলার মানুষের ভোগান্তির আরেক নাম রাঙামাটি নদীর খেয়া ও ফেরি পারাপার। এ ভোগান্তির অবসান ঘটাতে নির্মাণ করা হয় বাকেরগঞ্জে গোমা সেতু। তবে 2 বছরেও মধ্যবর্তী দুটি স্প্যানে গার্ডারের বদলে স্টিল বসানোর কাজ শেষ না হওয়ায় এখনও চালু হয়নি সেতুটি। যাত্রীদের অভিযোগ, পুরো ব্রিজের কাজে শেষ হলেও মাঝের স্টিল বসানোর কাজ শেষ হয়নি গত 2 বছরেও। ফলে ভোগান্তি শেষ নেই তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতি মুহূর্তে যাত্রীদের হয়রানি করছেন ফেরি ও খেয়ার ইজারাদাররা। 7টার পর আর পাইবেন না, এতে 100 টাকা দেওয়া লাগে। এখান থেকে বড় একটি অর্থ ওনারা অলরেডি তুলে নিয়েছেন, এখন তারা স্বেচ্ছাচারিতা করে এটি কাজটি ফেলে রেখেছে। দ্রুত ব্রিজটা হোক, হইলে আমাদের একটু সুবিধা হবে। আপনার নাম কি ভাইয়া? যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে সময় সংবাদের সাথে বাগবিতণ্ডায় জড়ান খেয়ার ইজারাদাররা। আমরা 10টার পর 100 টাকা ভাড়া নিই। গোমা, খেয়া ও ফেরিঘাটে অনিয়মের অভিযোগ পেয়েছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় জেলা পরিষদ। প্রশাসনও সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আমি চেষ্টা করতেছি এই অনিয়মগুলা দূরীকরণ করার জন্য। 14,48,00,000 টাকা ব্যয়ে স্টিল বসানোর কাজ শেষ হবে আগামী বছরের মার্চে। এরপরই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে সেতুটি। মার্চ-এপ্রিলের মধ্যেই 2025-এর কাজটি শেষ করতে পারবে এবং জনগণের যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের তথ্যমতে 2018 সালে সেতুর কাজ শুরু হবার 2 বছর পর নদী থেকে এর উচ্চতা নিয়ে আপত্তি তোলে বিআইডব্লিউটিএ। বন্ধ হয় নির্মাণ কাজ। পরে সেতুর সংশোধিত প্রকল্প করে ফের কাজ শুরু হয়। সেতুটিতে মোট 7টি স্প্যান
স্প্যানের 5টিতে 25টি গার্ডার বসানো হয়েছে। এছাড়া সেতুর দুই পাশে 1.9 কিলোমিটার সংযোগ সড়কের কাজও শেষ। মধ্যবর্তী বাকি দুটি স্প্যানে গার্ডারের বদলে বসানো হবে স্টিল। এতে ব্রিজের উচ্চতা বাড়বে 6 থেকে 8 ফুট, ফলে চলাচল করতে পারবে লঞ্চ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর শুরুতেই ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের খবর। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ ফ্রন্ট পপুলার। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দ্রুত বাম জোটকে সরকার গঠনের আহ্বান জানাবেন বলে আশাবাদী সমর্থকরা। প্যারিস থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ধাপে কট্টর ডানপন্থীরা এগিয়ে থাকলেও ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে তারা তা ধরে রাখতে পারেনি। এককভাবে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও নিউ ফ্রন্ট পপুলার এগিয়ে আছে দ্বিতীয় ধাপের ভোটের প্রাথমিক ফলাফল শেষে, এমনটাই জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট টুগেদার দ্বিতীয় অবস্থানে রয়েছে, আর তৃতীয় অবস্থানে নিয়েছে কট্টর ডানপন্থী মেরিন লোপেনের ন্যাশনাল র্যালি। প্রাথমিক ফলাফল ঘোষণার পর দেশটির নিউ ফ্রন্ট পপুলারের সমর্থকরা রাজধানী প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে আনন্দ উচ্ছ্বাস আর মিছিল করে। সেই উচ্ছ্বাসে অংশগ্রহণ করে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। প্রাথমিক ফলাফল শেষে নিউ ফ্রন্ট পপুলারের নেতারা বলেছেন, জনগণের কাছে দেয়া তাদের যে অঙ্গীকার তা তারা বাস্তবায়নের চেষ্টা করবেন। নিউ ফ্রন্ট পপুলার যে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছিল, সেই ইস্তেহারে জনগণ সন্তুষ্ট হয়ে তাদেরকে জয়ী করেছে। আমি মনে করি প্রেসিডেন্ট ম্যাক্রো তাদেরকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। ফ্রান্স দীর্ঘজীবী হোক। আমরা আজকে অনেক উৎসাহিত এবং আমরা অনেক আনন্দিত। দীর্ঘ উৎকণ্ঠার পরে আজকে ভোটাররা আমরা যারা ভোট দিয়েছিলাম, এখানে আমাদের বিজয় হয়েছে। আমরা আজকে উৎফুল্ল। এদিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে হবেন প্রধানমন্ত্রী কিংবা কোয়ালিশন সরকার গঠিত হবে কিনা সেগুলো জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। কিভাবে সরকার গঠিত হবে তা নিয়ে চলবে এখন দর কষাকষি সহ নানা হিসেব নিকেশ। তবে দেশটিতে বসবাসরত অভিবাসী ও মুসলিম অধিবাসীরা আপাতত সংখ্যামুক্ত, কট্টর ডানপন্থীরা দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। আর নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলাডেলফিয়ার একটি রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে মুখ ফসকে এমন মন্তব্য করে বসেন তিনি। আর তার এই মন্তব্য নিয়ে আলোচনা তুঙ্গে মার্কিন রাজনীতিতে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অদ্ভুতুড়ে অসংলগ্ন কাজের মধ্য দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সিঁড়িতে হোঁচট খাওয়া থেকে শুরু করে বক্তৃতায় হোঁচট, এলোমেলো কথা বা অসময়ে ঝিমিয়ে পড়া, এসব আচরণ যেন বাইডেনের ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এই সুযোগে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পও তার বয়স নিয়ে লাগাতার খোঁচা দিতে ছাড়েননি। এরই মধ্যে নির্বাচনী বিতর্কে ভরাডুবির পর তার বয়স নিয়ে আলোচনা আবারও তুঙ্গে। এমনকি বাইডেনের নিজের দল ডেমোক্রেটিক পার্টির সদস্যরাই এখন সংশয়ে, আসলেই কি জো বাইডেন একটু বেশি বুড়িয়ে গেছেন? সম্প্রতি বাইডেন ঘটিয়েছেন এক নতুন কাণ্ড। ফিলাডেলফিয়ার WURD রেডিও স্টেশনে এক সাক্ষাৎকার চলাকালে নিজেকে কৃষ্ণাঙ্গ নারী দাবি করে বসেন 81 বছর বয়সী এই প্রেসিডেন্ট। যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে বাইডেন বলতে চেয়েছেন কৃষ্ণাঙ্গ বারাক ওবামার আমলে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। অথচ সাধারণ এই কথাটা বলতেই হিমশিম খেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। যদিও নিজের কর্মক্ষমতার ব্যাপারে তার আত্মবিশ্বাস এখনো 16 আনা। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। কানাডার গ্লোবাল T20 লিগ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মোহাম্মদ সাইফুদ্দিন। খেলবেন মন্ট্রিয়াল টাইগার্সের জার্সিতে। আর এখানে ভালো করেই আবারও নজরে আসতে চান এই অলরাউন্ডার। এদিকে T20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার 8-এ খেললেও এত বছরেও মেগা আসরের একটি শিরোপা জিততে না পারার আক্ষেপে পড়ছেন সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে বিপিএল দিয়ে ফেরেন মাঠে। ধুতি ছড়ালো, সুযোগ মেলেনি বিশ্বকাপে। কারণ জিম্বাবুয়ে সিরিজে তার অ্যাগ্রেশন আর ডেথ ওভারে বোলিং পছন্দ হয়নি নির্বাচকদের। এবার নিজেকে প্রমাণ করার আরও একটা সুযোগ এসেছে সাইফুদ্দিনের। প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বিদেশি কোনো লিগে।
কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে খেলবেন মোহাম্মদ সাইফুদ্দিন, যে লিগে খেলবেন সাকিবও। আর এখানে ভালো করে আবারও সবার নজরে আসতে চান এই অলরাউন্ডার, তাই অনুশীলনের সর্বোচ্চটা উজাড় করে দিচ্ছেন তিনি। প্ল্যান একটাই, যাতে ভালো খেলতে পারি, যাতে অপরচুনিটি আরও আসে। সামনে আপাতত কোনো খেলা নেই, তো ন্যাশনাল নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজরে আসবো। আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই, চেষ্টা করবো যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। সাইফুদ্দিনকে ছাড়া এবারের বিশ্বকাপের সুপার 8-এ খেলেছে বাংলাদেশ, টাইগারদের টি-20 ইতিহাসে যা সর্বোচ্চ সফলতা। তবে এতে সন্তুষ্ট নন সাইফ, এত বছরেও একটা বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ আছে তারও। ইকুয়েশন ছিল যে সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তোবা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। সাইফুদ্দিনের পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তানজিম সাকিব, আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। তাই নিঃসন্দেহে আবারও বিবেচনায় আসতে সাইফুদ্দিনকে দিতে হবে কঠিন পরীক্ষা। 6 মাস বাদই আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে, তো ইনশাল্লাহ চেষ্টা করবো আর ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, তানজিম সাকিব অসাধারণ খেলেছে। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ও দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। ইনজুরিতে ক্যারিয়ারের অনেক কিছু হারিয়েছেন সাইফুদ্দিন, তবে অতীত নিয়ে আর ভাবতে চান না। আপাতত লক্ষ্য জাতীয় দলে নিয়মিত হওয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দিনের সফরে আজ চীন যাবেন প্রধানমন্ত্রী। গুরুত্ব পাবে রেলওয়ের মেগা প্রকল্প। ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ নিয়ে আলোচনার সম্ভাবনা। এবং উৎপাদনের জন্য প্রস্তুত পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র। কাজ শেষ 90%। আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে প্রথম ইউনিটের 660 মেগাওয়াট। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী শায়লা রহমান ইমা। ধন্যবাদ মাহাদি। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।